হৃদ মায়ার প্রেম গাথা লিখেছেন রেক্তা ইসলাম মায়া। হৃদের কথায় মায়া উত্তর করল না, শুধু লজ্জায় সিটিয়ে নতমস্তিষ্কের ন্যায় দাঁড়ালো। গায়ের ওড়নাটা দুই হাতে পেঁচিয়ে লজ্জায় ফ্যাঁসফ্যাঁস করল। হৃদ মায়ের লজ্জা দেখে যা বোঝার বুঝে নিয়ে নিজের দুই হাত দেওয়ালে ঠেকিয়ে মধ্যস্থে মায়াকে রেখে মায়ার মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসেন নাকি পাগলামো করতে করতে চলে আসেন? বুঝেন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে নুয়ে গেল। গলার শুকিয়ে এলো তৃষ্ণাতে। তারপরও হৃদকে বুঝতে দিতে চাইল না যে মায়া হৃদের জন্য এসেছে এখানে, বরং হৃদকে মিথ্যা বলতে চেয়ে মিনমিনে গলায় বলল, মায়া, আমি তো শ্রেয়ার জন্য এসেছিলাম, ও নেই, আমি এখন যাই। আগের ন্যায় হৃদ একই সুরে বলল, যাবেন কেন ম্যাডাম? আর একটু থাকেন, ভালোই তো লাগছে। শ্রেয়া নেই তো কি হয়েছে, আমি তো আছি। সুন্দরী বেআইনের সঙ্গ দেব বলেই হৃদ এমনভাবে মায়ের গলা বেয়ে নিচে তাকালো যেন মায়ের ওড়না ভেদ করে হৃদ সবকিছু দেখে নিচ্ছে। অথচ মায়ার গায়ে বড় ওড়নাটা কাঁধ জড়িয়ে দুপাশে টানা। মায়া হৃদের দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে হাত কচলিয়ে মিনমিন গলায় বলল, আপনার দৃষ্টি বাজে। হৃদের তৎক্ষণাৎ উত্তর আসলো, আমার দৃষ্টি বাজে বলেই তো আপনাকে নষ্ট চোখে দেখি ম্যাডাম, নয়তো ভালো হলে তো দূরেই থাকতাম, কাছে আসতাম না। মায়া মিনমিন করে বলল, আমি তো বিবাহিত, আমার বিবাহিত মেয়েই পছন্দ, সেজন্যই তো আপনাকে পরকীয়ার প্রস্তাবটা দিলাম। ম্যাডাম কি রাজি? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে আগের ন্যায় মিনমিন করে বলল, না, আমার আপনার মতন সিঙ্গেল ছেলে পছন্দ না। সিঙ্গেল কোথায় ম্যাডাম? আপনি আমার পরকীয়ার প্রস্তাব একসেপ্ট করলেই আমি মিঙ্গেল হয়ে যাব। তারপর দুজনে মিলে সোজা রুমে। আমার বেডটাও খালি। সারা রাত আপনাকে শেখাবো পড়াবো কিভাবে পরকীয়া করতে হয়। এর মাঝে দুজনের শারীরিক এক্সারসাইজও হয়ে যাবে। পরকীয়ার মানে বোঝেন তো ম্যাডাম? কি করতে হয় জানেন তো? হৃদের বেফাঁস ইঙ্গিতমূলক কথায় মুহূর্তে মায়ের নাক মুখ খিঁচে নিল অতি লজ্জায় আড়ষ্ট হয়ে। মাথা নুইয়ে দুহাতে মুঠোয় ওড়নার আঁচলটা পিষল। কেমন একটা অস্থিরতায় মায়া আঁচড়ে পড়ছে। ভেতরকার ভয়ে ধুকপুক করছে। হৃদের কথার ইঙ্গিত বোঝার মতন বয়স মায়ের হয়েছে, সে সব বোঝে। এতদিন হৃদের পরিচয় জানত না বলেই মায়া হৃদের মুখে মুখে উত্তর করতে পেরেছে। কিন্তু এখন মায়া হৃদের পরিচয় সম্পর্কে অবগত হয়েছে, মুখ চালাতে পারছে না। বরং মায়া ইহজীবনে হৃদের সাথে কোনো তর্ক করবে না বলেই প্রতিজ্ঞা করেছে। কারণ হৃদ মায়াকে এমনি বেয়াদব বলে জানে। নিজের ফোনেও মায়ের নাম্বারটা সেইভাবেই সেভ করা। মায়াকে কতটা বেয়াদব্য ভাবলে হৃদ এইভাবে মায়ের নাম্বার সেভ করে তা মায়া জানা নেই। মায়া এতদিন না জেনে বুঝে হৃদের সঙ্গে তর্ক করেছে, কিন্তু এখন জামাইয়ের পরিচয় পেয়ে মুখ চালিয়ে তর্ক করে আর বেয়াদব হবে না। বরং মায়া বাধ্যব হয়ে থাকবে ওর নেতা সাহেবের। মায়া আর মুখ চালাবে না বলে সিদ্ধান্ত নিলেও নিজের ভেতরকার অস্থির ছটপটে উত্তেজনা হয়ে যাচ্ছে বারবার। আর কিছুক্ষণ এইভাবে হৃদের সামনে থাকলে নিশ্চিত মায়া চতুর জামাই বুঝে যাবে মায়ের মতিগতি। মায়া হৃদকে বুঝতে না দিতে চেয়ে নিজের ভেতরকার অবস্থার কথা চাইল না, বরং এই মুহূর্তে হৃদের থেকে পালাতে চাইল। আমি নিচে যাব। হৃদ মায়ার অস্থিরতা দেখেই
বলল, ম্যাডাম কি আমাকে ভয় পাচ্ছেন? অল্পতে ভয় পেলে চলবে বলুন? আমার এখনো কত কিছু করা বাকি, আর আপনার কত কিছু সহা বাকি। আমি তো আপনার জান খাওয়ার ধান্দায় আছি, আর আপনি জান নিয়ে পালাতে চাচ্ছেন। কথাগুলো বলতে বলতে হৃদ মায়ার সাথে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। স্পর্শে দুজনের শরীর ছুঁয়ে যেতেই মায়ার সর্বাঙ্গ নাড়িয়ে কেঁপে উঠল হৃদের শরীরের স্পর্শে। মুহূর্তে মায়া হৃদের ভয়ে দেওয়ালের সাথে সিটে গেল কম্পিত দেহময়। হৃদ অনুভব করতে পারল মায়ার কম্পিত শরীরের আঁচ। নিঃশব্দে ড্রয়িং রুমে যে ঝংকার তুলল দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। সেই উষ্ণতা আরো বাড়িয়ে দিল হৃদ। হাত বাড়িয়ে দেওয়ালের সুইচ চেপে আলোড়িত ড্রয়িং রুমটি মুহূর্তে ঘোর অন্ধকার করে তলিয়ে দিল। মায়া চমকে উঠল। অজানা ভয়ে ফের বুক ধুরপুর করল। হৃদ মায়ার ভয়ে বাড়িয়ে দিয়ে মায়ার থুতনি ধরে লজ্জায় নুয়ে যাওয়া মুখটা ধরে উপরে তুলল। ভয়ার্থ মায়া আরো ভয়ার্থ হলো। শরীর শক্ত করে চোখ খিচিয়ে বন্ধ করে নিল। হৃদ আবছায়া আলোয় মায়ার সুন্দর মুখটা দেখল। মুখোমুখি হওয়ায় দরুন হৃদের উষ্ণ নিঃশ্বাসের বাতাস মায়ের মুখে অনুভব করতেই মায়া তরতর করে কাঁপল। হৃদের ঘোর লাগা চোখে মায়া কম্পিত চোখ জোড়া দেখল। হাত বাড়িয়ে মায়ের মসৃণ গালে স্পর্শ করল। অপর হাতটা নেমে আসলো মায়ার কোমরে। হৃদ চোখ আউড়িয়ে মায়াময় মুখ আবারও একবার দেখল। তার অবাধ্য মন আরো অবাধ্য হলো। হৃদের মনে হচ্ছে তার অবাধ্য মন অবাধ্য বউয়ের কাছে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে তার বুক থেকে লাফিয়ে না বের হয়ে যায়। তাহলে তার সম্মান আর কিছুই থাকবে না। এই বেয়াদব বউটা চট করে বুঝে যাবে হৃদের কথা। তার অবাধ্য মনটাও শোনে না। আসলে তার মন কথা শোনে তার বউয়ের। তখন হৃদের দুর্বলতা বুঝে যাবে। যেটা হৃদ চাচ্ছে না তার ব্যক্তিত্বের বাইরে গিয়ে এই নারী তার দুর্বলতা বুঝুক। তাছাড়া হৃদের মনের সাথে তার চোখ দুটো চরম বেহায়া। সারাক্ষণ অস্থির হয়ে কিভাবে বউকে খুঁজে বেড়ায়। এত অবাধ্যের মাঝে হৃদ যে কিভাবে বাধ্য থাকবে সেটা বুঝে পায় না। মাঝে মাঝে তো হৃদের নিজের জন্যই মায়া হয়। সে কিভাবে এত অবাধ্যের মাঝে পড়ে গেল। তার মন কথা শোনে না, চোখ কথা শোনে না, হাত কথা শোনে না, বউকে ছুঁতে চায়। তার শরীরটাও কেমন বউ বউ। সবচেয়ে বড় কথা হলো তার অবাধ্য বউটাও তার কথা শোনে না। হৃদের ঘোর লাগার মন ঠিকরে উঠল মায়ার টিরটির করা কম্পিত ঠোঁটের দিকে তাকিয়ে। ঘোর লাগার মতন আসক্ত হয়ে হাতের উল্টো পিঠ ছোঁয়ালো হৃদের গালে। মায়ার জীবনের প্রথম চুমু হৃদ থেকে পেতেই গালের পরা মায়ার চুলগুলো হাতের উল্টো পিঠে সরিয়ে দিতে দিতে হৃদ শব্দ করে চুমু খেল মায়ার গালে। জীবনের প্রথম চুমু হৃদের থেকে পেতেই মায়া কম্পিত শরীরে কম্পন আরো বাড়ল। শরীর শক্ত করে নিঃশ্বাস নিতে ভুলে গেল ভয়ে আর উত্তেজনায়। হৃদ মায়ার অপর গালেও কিছু ঠিক আগের ন্যায় শব্দ করে চুমু খেল। মুখ উঠিয়ে মায়ের কম্পিত চোখের দিকে তাকিয়ে বলল, শরীর ছাড়ো। হৃদের কথা মায়া অবধি পৌঁছল কিনা বোঝা দায়। ভয়ে মায়ার শরীর নরম করার বদলে আরো খিচে শক্ত করে পড়ে রইল হৃদের বক্ষে।
নিঃশ্বাস তখনও আটকে রেখেছে কাঁপতে কাঁপতে। হৃদ মায়ের কপালে শব্দ করে ঠোঁট ছুঁয়ে নেমে আসলো দু চোখের পাতায়। তিরতির করা দুই চোখের পাতাও একইভাবে ঠোঁট ছুঁয়ে নাকে নামতেই হৃদ সেখানে শক্ত করে কামড় বসিয়ে দিয়ে মিহি গলায় বলল, নিঃশ্বাস ছাড়ো। মায়া নিঃশ্বাস ছাড়ার বদলে বরং আরো আটকে রাখলো। মায়ের বেগতিক কম্পন বলছে এই মুহূর্তে হৃদকে কতটা ভয় পাচ্ছে ও। তারপরও হৃদ ছাড়ল না মায়াকে, বরং কামড়ে দেওয়া জায়গায় শব্দ করে ছোট চুমু খেয়ে নেমে আসলো মায়ের লাল ওষ্ঠে। বিয়েতে দেওয়া মায়ের লাল টকটকে লিপস্টিক সেখানে এখনো লেগে আছে ঠোঁটে। হৃদ সেদিকে তাকিয়ে আরো আসক্ত হলো। শক্ত হাতে মায়ের গাল চেপে ঠোঁট উচালো। একত্রে মায়া ঠোঁট জোড়া মুখে নেওয়ার 4 কি 5 সেকেন্ডের মাথায় মায়া বেহুশ হয়ে ঢলে পড়তে নিলে হৃদ এলোমেলো ভাবে তৎক্ষণাৎ মায়ার দুবাহু চেপে আঁকড়ে ধরল। মায়ার দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস আটকে রাখার ফলে এখন জ্ঞান হারালো। হৃদ মায়ার দুবাহু টেনে বুকে চেপে ধরতে চট করে হৃদের মেজাজ বিগড়ে গেল। অপর হাত দিয়ে নিজের ভেজা ঠোঁট জোড়া মুছতে রাগে তিরতির করে দাঁতে দাঁত পিষল। জীবনের প্রথম চুমুটা সে করতে পারল না বলে তার মেজাজ গরম হয়েছে। হৃদ বলেছিল নিঃশ্বাস ছাড়তে, বেয়াদব মহিলা ছাড়েনি, তার কথা শোনেনি, সেজন্য জ্ঞান হারালো। বাল, নিঃশ্বাস আটকে কে চুমু খায়? বেহুশ তো হবেই। তিরতির মেজাজে হৃদ চট করে মায়াকে কোলে তুলে হাঁটলো বাইরের দিকে। সে আর এখানে এক মুহূর্তের জন্যও থাকবে না। অন্যের বাড়িতে সে থাকতে পারে না, তার ঘুম আসে না। বউয়ের জন্য এই বাড়িতে এসেছিল, এখন বউ নিয়ে সে চলে যাবে। এই বেয়াদব নারীকে সে তার কাছে নিয়েই যে গতি করার করবে, কিন্তু তারপরও এখানে রাখা যাবে না। হৃদের বের হওয়ার পথে অয়ন, রাদিফ নিচে ড্রয়িং রুমের সোফায় বসেছিল। দুইজনই হৃদের অপেক্ষায় ছিল। রাদিফ হৃদের বাসায় যাবে, আর অয়ন হৃদের সঙ্গে বেরিয়ে যাবে নিজের হসপিটালের উদ্দেশ্যে। অয়ন মূলত ফাহাদের বিয়েতে আসার আরও একটি কারণ ছিল জুঁই, কিন্তু এখানে আসার পর থেকেই জুঁই কেমন অয়নকে এড়িয়ে চলছে, অপরিচিতর মতন ব্যবহার করছে, যেটা মোটেও অয়নের ভালো লাগছে না। সবচেয়ে খারাপ যেটি লাগছে সেটি হলো জুঁই অয়নের থেকে রাদিফকে বেশি প্রাধান্য দিচ্ছে। রাদিফের কথায় জুঁই লজ্জাও পাচ্ছে, অথচ যে লজ্জাটুকু জুঁই অয়নের কথায় পাওয়ার ছিল সেটা রাদিফের কথায় কেন পাচ্ছে সেটাই বুঝতে পারছে না অয়ন। এমনটা তো হওয়ার কথা না। জুঁই নিজেই অয়নের সঙ্গে যোগাযোগ করেছে এতদিন, অয়নকে গুরুত্ব দিয়েছে, প্রতিনিয়ত অয়নের খোঁজ নিয়েছে, অয়নের প্রতি আগ্রহ দেখিয়েছে বলে অয়ন জুঁইয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়েছে। অয়ন বা জুঁই দুইজনেই কেউ কাউকে বলেনি যে তারা একে অপরকে ভালোবাসে বা বিয়ে করতে চায়। অনুভূতির আদান প্রদান হয়নি দুইজনের কারো। তারপরও দুইজনই বোঝে তারা একে অপরের মায়ায় জড়িয়ে পড়েছে। অয়নের থেকে জুঁই বেশি অয়নের মায়ায় জড়িয়েছে, সেটা রোজ জুঁইয়ের মুখেই শোনা যায়। একদিন অয়ন ব্যস্ততার জন্য ফোন করতে না পারলে জুঁই কাঁদে, মন খারাপ করে। রোজ নিয়ম করে জুঁই অয়নের ফোনের জন্য অপেক্ষা করে বসে থাকে। মূলত জুঁইয়ের এত আগ্রহ দেখেই অয়ন বাধ্য হয়ে জুঁইয়ের
মায়াই জড়িয়েছে। দুইজনের রাতের ফোনালাপ ব্যাঘাত ঘটে বলে অয়ন জুঁইয়ের জন্য নাইট ডিউটি ছেড়ে দিয়ে দিনে শিফট হয়েছে। দুইজন রাতভর ফোনালাপ করতে পারে, সেজন্যই সে নাইট ডিউটি আর করে না। তারপরও মাঝে মধ্যেই রাতে একবার করে হলেও হসপিটালে যায়। তার কারণ নিজেদের হসপিটাল বলে সে দায়িত্ব থেকে পিছিয়ে থাকে না। এই যে আজও অয়ন একবার যাবে নিজেদের হসপিটালে তদারকি করতে। কিন্তু ফাহাদের বাসায় আসার আগেও জুঁইয়ের সঙ্গে অয়নের ফোনে কথা হয়েছিল। জুঁই বলেছিল অয়নকে তাড়াতাড়ি আসতে, সে নাকি অপেক্ষা করছে অয়নের পথ চেয়ে। অথচ অয়নের এই বাসায় এসেছে বিগত 3 ঘন্টার উপরে হলো। এই নিয়ে জুঁই একবারও অয়নের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলল না, বরং অয়নকে এড়িয়ে রাদিফকে গুরুত্ব দিল। রাদিফের সঙ্গে জুঁই রাদিফের সঙ্গেও জুঁই বেশ কথা বলেনি। তবে যতটুকু কথা বলেছিল, জুঁইয়ের আচরণে মনে হয়েছিল অয়নের জন্য জুঁই রাদিফের সঙ্গে বেশি কথা বলেনি, নয়তো আরও কথা বলতো। মূলত অয়ন বুঝতে পারছে না জুঁই এমন অপরিচিতর মতন আচরণ কেন করছে অয়নের সঙ্গে। তাকে ফোনে ভালোবাসার লোভ দেখিয়ে সরাসরি সাক্ষাতে কেন পিছু হাঁটে। অয়ন তখনকার ঘটনাকে এড়িয়ে রাদিফের সঙ্গে ফাহাদের নিচতলা ড্রয়িংয়ের সোফায় বসেছিল। টুকটাক কথাও হচ্ছিল রাদিফের সঙ্গে। এর মধ্যে অয়নের আগে রাদিফের চোখে পড়ল হৃদকে বেরিয়ে যেতে বেহুশ মায়াকে কোলে নিয়ে। চমকে ওঠার মতন সোফা ছেড়ে লাফিয়ে দাঁড়ালো রাদিফ। হৃদের কোলে মায়াকে দেখে মৃদু চেঁচিয়ে আঙুল তাক করে সেদিকে দেখিয়ে তৎক্ষণাৎ অয়নকে বলল, হৃদ ভাইয়ের কোলে ওটা ফাহাদ ভাইয়ের ছোট শালি না ব্রো? অয়ন হৃদকে চলে যেতে দেখে দুষ্টু হেসে সেও উঠে দাঁড়ালো। রাদিফের কাঁধ চাপড় মারতে মারতে বলল, ইয়েস ব্রো। অয়নের সম্মতি রাদিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতন চমকে উঠল। হৃদ আর প্রেম, সর্বনাশ! এত কিছু কখন হলো? রাদিফের হৃদ ভাই প্রেম করছে আর সে জানে না সেটা আল্লাহ। এত কিছু হয়ে যাচ্ছে, রাদিফ এখনো টেরও পেল না। রাদিফ অবিশ্বাস্য গলায় অয়নকে শুধিয়ে বলল, হৃদ ভাই প্রেম করছে না সংসার করছে? অবিশ্বাস্য গলায় ফের মৃদু চেঁচিয়ে রাদিফ, কি? হৃদ ভাই বিয়ে করেছে? কবে, কখন? তুমি কি আমাকে মিথ্যা বলছো অয়ন ভাই? তোকে মিথ্যা বলে আমার কি লাভ? অয়নের কথা বিশ্বাস করতে রাদিফের কষ্ট হলো। তারপরও শিওর হওয়ার জন্য আগের ন্যায় অবিশ্বাস্য গলায় বলল, হৃদ ভাই কি ফাহাদ ভাইয়ের ছোট শালীকে বিয়ে করেছে? আমাদের বেয়াইকে? তোর বেআইন কিভাবে হয় বলো? তোর তো ভাবি হবে। বড় ভাইয়ের বউকে বেআইন ডাকিস? ভাবি ডাক। অয়নের কথায় অবিশ্বাস্যে রাদিফের মাথা ঘুরে যাওয়ার মতন। হৃদকে আজ এত বছর ধরে বিয়ে করাতে পারছে না, অথচ এখন শুনছে সেই হৃদ ভাই নাকি বিয়ে করে সংসারও। তাদের মা যদি শোনে হৃদ লুকিয়ে বিয়ে করে নিয়েছে, নিশ্চয়ই এর জন্য রেগে যাবে। রাদিফের মাও তো রাগী মানুষ, তাদের বাবাও রাগী, তবে সবসময় রাগটা প্রকাশ করেন না। কেমন গম্ভীর মুখে শান্ত থাকেন তিনি। কিন্তু তাদের অ্যাডভোকেট মা তো হৃদের বিয়ের কথাটা শুনলেই রেগে যাবে। তাছাড়া শশীর কি হবে? সে তো হৃদের বর্তমান ফিয়ন্সে। হৃদ অস্থির চিত্তে পুনরায় বলল,
শশীর কি হবে অয়ন ভাই? হৃদ ভাই তো আর শশীকে বিয়ে করতে চাইবে না। আমি বিয়ে করে ফেলি শশীকে। সিরিয়াস কথার মাঝে রাদিফের হেয়ালি কথায় বিরক্ত বোধ করল অয়ন। রাদিফের মাথায় টুকা মারতে মারতে বলল, তোর না গার্লফ্রেন্ড আছে গদ্ধব? তোর না গার্লফ্রেন্ড আছে ধান্দাবাজ? রাদিফ মাথা ঘষে সিরিয়াস গলায় বলল, দরকার হলে দুটো বিয়ে করবো অয়ন ভাই। গার্লফ্রেন্ডকে রাখবো, শশীকেও রাখবো। শশী শুনলে তোকে ঝাড়ু পেটা করবে বেয়াদব। তাহলে তুমি আম্মুকে বলে দিবা হৃদ ভাই প্রেম তাহলে আমি আম্মুকে বলে দিব হৃদ ভাই প্রেম করছে। তাহলে আম্মু আমাকে বিয়ে করিয়ে দেবে। এমনিতেই হৃদ ভাইয়ের জন্য আম্মু আমাকে বিয়ে করাচ্ছিল না। এখন তো রাস্তা পরিষ্কার। কিন্তু এর আগে হৃদ ভাইকে ধরতে হবে। ভাই তো আমাকে রেখে চলে যাচ্ছে। রাতে আমি ঘুমাবো কোথায়? কথাগুলো বলতে বলতে রাদীপ দৌড় লাগালো দরজার দিকে। পেছন থেকে অয়ন খানিকটা চেঁচিয়ে রাদিফের উদ্দেশ্যে বলল, আজকের জন্য হৃদকে ভুলে যা রাদিফ। তোর ভাই এখন বউ পেয়েছে, তোকে সঙ্গে নেবে না সে। আজ তোকে এখানেই ঘুমাতে হবে। অয়ন হাসতে হাসতে রাদিফের দৌড়ে চলে যাওয়া দেখল। রাদিফ তাড়াহুড়োয় দৌড়ে গিয়েও হৃদের নাগাল পেল না, বরং দৌড়ে গিয়ে দেখল হৃদের গাড়ি ততক্ষণে গেট দিয়ে বেরিয়ে গেছে। পেছন থেকে রাদিফ যে এত করে ডাকলো তাকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু হৃদ তো শুনলই না, বরং গাড়ির স্পিডে টেনে হৃদ চলে গেল। রাদিফ মন খারাপ করে পুনরায় হাঁটল ফাহাদের বাড়ির পথে। আজকে সে আর হৃদের বাসায় যেতে পারবে না, কাল সকাল ছাড়া। সময়টা 1টার ঘরে, চাঁদবিহীন আকাশে অন্ধকার তলিয়ে। তবে যান্ত্রিক শহর ঢাকায় রাত যা দিনও তাই। মানুষের চলাচলে কোনো কমতি নেই। রাস্তাঘাটে বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল, মানুষজনের সমাগমে ভরপুর। অয়ন এই রাতে হসপিটালের উদ্দেশ্যে বের হচ্ছিল। পার্কিং এরিয়ায় গিয়ে গাড়িটা রাস্তায় নামিয়েও কি মনে করে থেমে যায়। মনটা আজ একটু বেশি খারাপ অয়নের। তার কারণটা অবশ্য জুঁই। অয়নের প্রতি জুঁইয়ের অপরিচিত আচরণ অয়নের মন ভাঙনের কারণ। সে জুঁইকে ভালো না বাসলেও জুঁইয়ের মায়ায় জড়িয়ে পড়েছে বেশ করে। জুঁইয়ের সঙ্গে কথা বলতে বলতে রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে জুঁই। এখন জুঁইকে ছাড়া তার চলা মুশকিল, বলতে গেলে অচল। অয়ন দম ধরে কিছুক্ষণ গাড়িতে বসে রইল। তারপর বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে পাশের সিট থেকে নিজের ফোনটা হাতে তুলল। ডায়াল নাম্বারে জুঁইয়ের নাম্বারটা খুঁজে কল দিয়ে কানে ধরল। এই মুহূর্তে জুঁইয়ের সাথে কথা বলার প্রয়োজন অয়নের। অয়ন একটা জিনিস লক্ষ্য করেছে, জুঁই অয়নকে ফোনে যতটা আপন মনে করে কথা বলে, দুইজনের সরাসরি দেখা হলে ততটা অপরিচিতর মতন আচরণ করে জুঁই। সেটা কেন করে এই কথা জুঁইকে একান্ত জিজ্ঞাসা করতে চায় বলেই অয়ন হসপিটালে যায়নি, বরং মন ছটফটের ভাবটা কমাতে চেয়ে জুঁইয়ের সাথে একান্তে কথা বলার প্রয়োজন বলে জুঁইকে কল দিল। পরপর রিং হতে ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করল জুঁই। আসসালামু আলাইকুম। জুঁইয়ের ঘুম জড়ানো কণ্ঠে সালাম পেয়ে অয়নের বুক শীতল হলো। মনে মনে সালামের উত্তর নিয়ে অয়ন গম্ভীর কণ্ঠে বলল, নিচে আসুন জুঁই, আমি অপেক্ষা করছি। অয়নের গম্ভীর কণ্ঠে ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসল জুঁই। কান থেকে ফোন
উঠিয়ে নাম্বারটা এক পলক দেখে নিতেই ভালো লাগা ছেয়ে গেল মনে। স্ক্রিনে রাদিফের নামটা দেখে কিঞ্চিৎ লজ্জাও পাওয়ার মতন পাশে ঘুমিয়ে থাকা সেজুতির দিকে তাকালো। মায়াকে নিজের পাশে না দেখে ভাবলো মায়া হয়তো শ্রেয়ার কাছে গেছে। তখন মায়া বেরিয়ে যাওয়ার সময় সেজুতির সাথে কথাগুলো ঘুমের মধ্যেই জুঁইয়ের কানে এসেছিল বলে মায়াকে নিয়ে জুঁই অত টেনশন করলো না। তবে অয়নকে রাদিফ ভেবে পুনরায় ফোনটা কানে তুলল। লজ্জা পাওয়ার মতন করেই ফিসফিসিয়ে বলল, এত রাতে আসবো? যদি বাড়ির কেউ আমাদের দেখে ফেলে তাহলে? জুঁইয়ের কথা শেষ হওয়ার আগেই অয়ন বলল, কেউ দেখবে না জুঁই, আমি আছি, আপনি আসুন। কোথায় আসবো? গেটের সামনে আসুন, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। অয়ন কল কেটে দিতেই জুঁই বিছানার পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। কাঁধের দুপাশে ওড়নাটা জড়িয়ে সেজুতির দিকে তাকালো। সেজুতির ঘুমের গভীরতা পরখ করে পা টিপে টিপে চোরের মতন ঘর থেকে বের হলো। চারপাশে নিস্তব্ধতা দেখে জুঁই খানিকটা সুস্থির হলো। তারপর আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সাবধানে পা ফেলে সিঁড়ি বয়ে গেল নিচে। বিয়েবাড়ি হলেও চারপাশে বাড়ির লোকজন কোথাও দেখল না জুঁই। তবে নিচের কক্ষগুলো হতে মানুষের কথা ভেসে আসছে। জুঁই বুঝল বাড়ির মানুষ ক্লান্ত বিধায় যার যার রুমে রেস্ট নিচ্ছে। তবে এখনো ঘুমায়নি, বাড়ির বড়রা জাগ্রত আছে ভেবেই জুঁইয়ের বুক টিপ টিপ করল ভয়ে। যদি কোনো কারণে এত রাতে জুঁই রাদিফের সঙ্গে একত্রে ধরা পড়ে যায় তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে এই বাড়িতে। বোনের নতুন সংসারেও জুঁইয়ের জন্য ঝামেলা হবে। সবচেয়ে বড় কথা, জুঁইয়ের বাপ চাচার কানে এই সব গেলে ওরা গলা চেপে বিয়ে দিয়ে দিবে। নিজের অবস্থার কথা চিন্তা করে জুঁইয়ের বুক কাঁপল ভয়ে। সে ভয়ে আভাস জুঁইয়ের চোখে মুখে ফুটে উঠল। ওড়নার এক টুকরো আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সতর্ক দৃষ্টিতে চারপাশে তাকিয়ে বেরিয়ে গেল বাইরে। অদূরে ফেয়ারি লাইটের ছাদের নিচে কাউকে জড়সড় হয়ে দাঁড়াতে দেখে সোজা হয়ে দাঁড়ালো অয়ন। গাড়ির সাথে এতক্ষণ পিঠ ঠেকিয়ে জুঁইয়ের জন্য অপেক্ষা করছিল সে। জুঁইয়ের গায়ের সাদা জামাটা যেন জুঁইয়ের গায়ের রঙের সাথে মিলে গেল। অয়ন একদৃষ্টিতে জুঁইয়ের হেঁটে আসা পায়ের দিকে তাকিয়ে রইল। বাসার স্যান্ডেল পরিহিত জুঁইয়ের পা জোড়া ঝলমল করছে এক জোড়া রূপার নূপুর। সেখানে থেকে হালকা শব্দ ভেসে আসছে কানে। সালোয়ারটা একটু ওপরে পড়ার ফর্সা পা গুলো দৃশ্যমান অয়নের চোখে। দূর থেকে অয়নকে দেখে চিনতে না পারলেও মুখোমুখি এসে রাদিফের জায়গায় অয়নকে দেখে মুহূর্তে ভয়ার্ত হলো জুঁই। ইতস্ততায় অল্প একটু থেমে আবার জড়তার পায়ে ফের সামনে এগোতে আশেপাশে তাকিয়ে রাদিফকে খুঁজল। জুঁই মনে করল রাদিফের সঙ্গে অয়ন এসেছে, হয়তো আশেপাশে কোথাও রাদিফও আছে। কিন্তু তারপরও জুঁই অয়নকে ভয় পেল। বয়সে অয়ন রাদিফের চেয়ে বড়। এত বড় মানুষের সামনে রাদিফের সঙ্গে কথা বলাটা দৃষ্টিকটু দেখাতে পারে বলেই জুঁই জড়তায় হাঁসফাঁস করল। রাদিফ কেন অয়নকে সঙ্গে রাখল সেটাও বুঝল না। জড়তায় জুঁই কাছাকাছি আসতেই দেখে অয়ন জুঁইয়ের দিকে তাকিয়ে ওকে নিয়ে জুঁইয়ের জড়তাটুকু দেখল। জুঁই
সব সময় এমন করে। অয়নের সঙ্গে দেখা করতে গিয়ে জড়তায় সিটিয়ে যায়, অয়নের সঙ্গে অপরিচিতর মতন আচরণ করে। তখন অয়নের মনে হয় জুঁই অয়নের সাথে সম্পর্কের কথা হয়তো ভুলে যায়, নয়তো ফোনে এত আগ্রহ দেখিয়ে সরাসরি সেই ইগনোর করবে। সরাসরি কেন ইগনোর করবে? বেশ দূরত্ব রেখে জুঁইকে সামনাসামনি দাঁড়িয়ে পড়তে দেখে অয়ন ডেকে বলল, কাছে আসুন জুঁই। চমকে ওঠার মতন জুঁই অয়নের দিকে তাকিয়ে ভয়ার্থ গলায় বলল, জি আমি? জি। জুঁই হাঁসফাঁস করে ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে আবারও রাদীফকে খুঁজল। অয়ন জুঁইয়ের খোঁজাখুঁজির ব্যাপারটা বুঝতে পেরেই তীক্ষ্ণ গলায় বলল, জুঁই আপনি কি কাউকে খুঁজছেন? জুঁই ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ছোট করে বলল, জি। অয়নের সন্দেহ বাড়ল, মুহূর্তেই গম্ভীর হলো। ভারী গলায় বলল, কাকে? অয়নের হঠাৎ ভারী গলায় ভয়ে বাড়ল জুঁইয়ের। গলায় ওড়নাটা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে ইতস্ততায় বলল, উনি কোথায় ভাইয়া? উনি কে জুঁই? কাকে খুঁজছেন আপনি? হাঁসফাঁস করে আবার আশেপাশে তাকালো জুঁই। রাস্তার এপাশ ওপাশে কাউকে দেখতে না পেয়ে জড়তা মিশিয়ে বলল, আসলে জুঁই ভয় আর জড়তায় বলছে সে এই মুহূর্তে অয়নকে এখানে আশা করেনি, অথচ অয়ন নিজে ফোন করে জুঁইকে নিচে আসতে বলেছিল। সেটা জুঁই মেনেই নিজে হবে অয়নকে সঙ্গে দেখা করতে আসলো। তাহলে এখন ভয় পাচ্ছে কেন অয়নকে? অয়ন তীক্ষ্ণ গলায় বলল, আসলে কি জুঁই, আপনি কি রাদীফকে খুঁজছেন? অয়নের পুলিশের মতন জেরা করা দেখে এবার সত্যি সত্যি ভয়ে আড়ষ্ট হলো জুঁই। গলা শুকিয়ে আসতে জুঁই মাথা নাড়িয়ে অয়নের কথায় সম্মতি দিয়ে বলল, কেন? আপনার ভাই আমাকে বলেছিল এখানে আসতে। জুঁইয়ের কথায় অবিশ্বাস্য নজরে জুঁইয়ের দিকে তাকালো অয়ন। অয়নের হঠাৎ দৃষ্টি বদলে জুঁই অস্বস্তিতে পড়ে গেল। অয়ন জুঁইয়ের দিকে তাকে বিশ্বস্ত গলায় শোধালো, আপনার রাদীফের সঙ্গেও কথা হয় জুঁই? অয়নের অবিশ্বাসের কথায় জুঁইয়ের কেমন যেন লাগলো। রাদীফের সঙ্গেও কথা হয় মানে কি? জুঁই তো প্রথম থেকেই রাদীফের সঙ্গে ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না। তাহলে এই লোক জুঁইকে এমন করে বলছে কেন? তাছাড়া জুঁইয়ের কথায় এই লোক এত চমকাচ্ছে বা কেন? জুঁইয়ের জানা মতে রাদীফ আর জুঁইয়ের সম্পর্কের কথা অয়নের জানার কথা। যেহেতু রাদীফ অয়নের সামনে জুঁইকে এত রাতে দেখা করতে বলেছে, তার মানে অয়নের জানার কথা ওদের সম্পর্কের কথা। জুঁই অয়নের কথাটা না বুঝেই মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, জি হয়। জুঁইয়ের সম্মতিতে অয়নের মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় শকড হলো। অবিশ্বাস্য নজরে জুঁইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কতজনের সঙ্গে কথা বলেন জুঁই? অয়নের কথাটা পছন্দ হলো না জুঁইয়ের। খানিকটা অসন্তুষ্ট গলায় বলল, আমি বাজে মেয়ে নই ভাইয়া, আপনি আমাকে ওভাবে ভাববেন না। আপনাকে কিভাবে ভাববো জুঁই, বোঝান আমাকে। আমি না হয় সেভাবেই চিন্তা করব আপনাকে নিয়ে। আপনি আমার বিশ্বাস ভেঙে দিয়েছেন জুঁই। রাদীফের সঙ্গে আপনার সম্পর্ক কি? অয়নের হঠাৎ রেগে গিয়ে পরপর প্রশ্ন করার ধরনটা পছন্দ হয়নি জুঁইয়ের। আশেপাশে রাদীফকে কোথাও দেখতে না পেয়ে জুঁই চলে যেতে চেয়ে সেখান থেকে অসন্তুষ্ট গলায় বলল, আমি গেলাম ভাইয়া। আপনার ভাই আসলে
বলবেন আমি চলে গেছি। কথাটা বলে জুঁই পেছনে মুড়তে নিলে তক্ষুনি কানে আসলো অয়নের শক্ত ধমক, আপনি কোথাও যাবেন না জুঁই। আমার কথা শেষ হয়নি। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না জুঁই, তাহলে বিপদে কিন্তু আপনিই পড়বেন। অয়নের হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝল না জুঁই। এই মুহূর্তে অয়নের সামনে দাঁড়িয়ে ঝামেলা বাড়াতে চাচ্ছে না বলে অয়নকে উপেক্ষা করে জুঁই আবারও চলে যেতে নিলে তৎক্ষণাৎ অয়ন তেড়ে এসে জুঁইয়ের বাহু চেপে নিজের কাছে টানল। নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে চোয়াল শক্ত করে অয়ন বলল, আমাকে ঠকাবেন না জুঁই, আমি কিন্তু সহ্য করব না এসব। অয়নের হঠাৎ বাহু টেনে ধরায় জুঁই তাল সামলাতে না পেরে অয়নের বুকে এলিয়ে পড়ল খই হারিয়ে। অয়নের হঠাৎ কাণ্ডে ভয় পেল জুঁই, সেই সাথে প্রচণ্ড রাগে শরীরও কাঁপছে। ছিটকে আসার মতন জুঁই অয়নকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলে ব্যর্থ হয় সে। অয়নের শক্তপোক্ত বলিষ্ঠ হাতের থেকে জুঁই নিজের বাহু ছাড়াতে ছটফট করে শক্ত গলায় বলল, ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। এসব কোন ধরনের অভদ্রতা? একটা মেয়েকে কেন এভাবে হেনস্থা করছেন? ছাড়ুন বলছি। ভদ্রলোকের ভদ্রতা ছুটে গেলে তারা সাংঘাতিক রকমের অভদ্র হয়ে পড়ে জুঁই। আপনি আমাকে অভদ্র হতে বাধ্য করছেন। আপনি কেন রাদিফের সঙ্গে কথা বলেন? ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। আমারও লাগছে জুঁই, খুব লাগছে। আপনার থেকে 1000 গুণ বেশি লাগছে আমার। পার্থক্য শুধু আপনার ব্যথা দৃশ্যমান আর আমার অদৃশ্য। আপনি আমাকে বোঝান জুঁই, কেন রাদিফের সঙ্গে কথা বলেন? কি সম্পর্ক আপনার ওর সাথে? রাদিফের যে গার্লফ্রেন্ড আছে সেটা জেনেও কথা বলেন আপনি? জুঁই নিজের বাহু ছাড়াতে চেয়ে জেদি গলায় বলল, ওনার গার্লফ্রেন্ড আমি। এবার ছাড়ুন। স্তব্ধতার ন্যায় অয়ন শকড হয়ে জুঁইয়ের মুখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মন ভাঙনে অয়নের হাতটা কেঁপে উঠতে জুঁই নিজের বাহু ছাড়িয়ে নিল অয়নের হাত থেকে। অয়ন স্তব্ধ হয়ে জুঁইকে শুধিয়ে বলল, আপনারা রিলেশনে আছেন কবে থেকে জুঁই? কত বছর ধরে? বছর নয়, 3 মাস ধরে কথা হয় আমার ওনার সাথে। জুঁইয়ের কথায় অয়ন আবারও চমকে উঠল। একটার পর একটা বজ্রপাত যেন আজ অয়নের মাথায় পড়ছে। 3 মাস ধরে যদি জুঁই রাদিফের সঙ্গে কথা বলে, তাহলে অয়নের সঙ্গে জুঁইয়ের এতদিন ধরে কি চলল? অয়নও তো জুঁইয়ের সঙ্গে 3 মাস ধরে কথা বলছে। জুঁই কি তাহলে প্লেগালের মতন রাদিফ অয়নের সঙ্গে কথা বলতো এতদিন? অয়ন কি খুব ঠকে গেল জুঁইয়ের থেকে? ভালোবাসা এত ছলনা করলো জুঁই অয়নের সাথে? কই, কখনো তো অয়নের মনে হয়নি জুঁই অয়নকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলছে। মাঝে মধ্যে জুঁইয়ের ফোন 2-1 বার ওয়েটিং পেলে অয়ন বুঝতো হয়তো হৃদের সঙ্গে মায়া কথা বলছে। কিন্তু এখন শুনছে অন্য কথা। জুঁই নাকি এতদিন রাদিফের সঙ্গে কথা বলতো। যদি জুঁই তাদের দুইজনের সঙ্গে কথা বলে থাকে, তাহলে এই মুহূর্তে অয়নকে কেন শুধু একা অস্বীকার করছে? রাদিফই সব, অয়ন কিছু না। অয়নের সাথে কথা বলার এত মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো সব কি ভুলে গেল? কিছু মনে নেই? জুঁই তো অয়নের সাথেও কথা বলতো। তাহলে আমার সাথে আপনার কি ছিল জুঁই? আমাকে কেন আগ্রহ দেখিয়ে মায়া বাড়িয়ে এভাবে ঠকালেন? জুঁই খানিকটা বিরক্ত হলো অয়নের কথায়। অয়নের ব্যক্তিত্ববান পুরুষ মনে করেছিল জুঁই, কিন্তু এই মুহূর্তে অয়নের পাগলামোতে জুঁইয়ের অয়নকে অসভ্য ছাড়া আর কিছুই মনে করতে পারছে না। তাছাড়া এখানে আসার পর থেকে অয়ন জুঁইয়ের উপর একটার পর একটা মিথ্যা অপবাদ দিচ্ছে। জুঁই কখন অয়নের সঙ্গে
কথা বলেছিল? শুরু থেকে তো শুধু রাদিফের সঙ্গে কথা বলতো। তাহলে এই লোক আসলো কোথা থেকে? রাগান্বিত গলায় জুঁই বলল, আমাকে মিথ্যা অপবাদ দিবেন না ভাইয়া। আমি আপনাকে ঠকালাম কখন? আপনার সঙ্গে আমার কখনো কিছু ছিল না। জুঁইয়ের পুনরায় অয়নকে অস্বীকার করায় এবার অয়ন ভয়ঙ্কর রেগে গেল। তৎক্ষণাৎ পুনরায় জুঁইয়ের বাহু টেনে গাড়ির সাথে চাপালো। মানুষ বলে না, শান্তশিষ্ট মানুষগুলো রেগে গেলে ভয়ঙ্কর হয়। অয়নের ক্ষেত্রেও তাই হলো। পরপর জুঁইয়ের অস্বীকারে অয়নের মেজাজ হারালো। ভয়ঙ্কর রেগে হুঙ্কারে বলল, এত মিথ্যা কিভাবে বলেন জুঁই? আমাকে সামনে রেখে কিভাবে অস্বীকার করে যান? রাদিফ তো প্রিয় আপনার। কি জানেন রাদিফের সম্পর্কে? রাদিফের বিয়ে পর্যন্ত ঠিক ওর গার্লফ্রেন্ডের সঙ্গে। হৃদের বিয়েটা হলেই রাদিফের বউ ঘরে তুলবে বড়রা। রাদিফের 3 বছর রিলেশনে আপনি ঢুকেছেন 3 মাসে ছলনা হয়ে। অয়নের কোনো কথা জুঁই বিশ্বাস করল না। তার কারণ, ওদের ফোন আলাপে রাদিফ বলেছিল জুঁই ছাড়া রাদিফ দ্বিতীয় কোনো নারীর সঙ্গে কথা বা রিলেশনে নেই। এখন জুঁই রাদিফের কথা বিশ্বাস না করে এই অসভ্য লোকটার কথা কেন বিশ্বাস করবে? জুঁই ছটফট করে অয়নকে নিজের থেকে দূরে সরাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন। আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনি একটা মিথ্যাবাদী লোক। উনি আমাকে বলেছেন আমাকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর সঙ্গে উনি কথা বলেন না। নারী বড়ই ছলনাময়ী জুঁই। আপনাকে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। আমার সত্যিটা আপনার বিশ্বাস হচ্ছে না, অথচ রাদিফের হাজারো মিথ্যা আপনার বিশ্বাস হয়। আমাকে বিশ্বাস না করলে কল দিন আপনার প্রেমিককে, চেক করে দেখুন রাদিফ এখনো হয়তো ওর হবু বউয়ের সাথে কথা বলছে ফোনে। মোটেও না, উনি এক্ষুনি আমাকে কল করে নিচে ডাকলো দেখা করতে। আপনি মিথ্যা বলছেন। অয়ন দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে বলল, আমাকে আর রাগাবেন না জুঁই। এমনি আমার মাথা ধপধপ করছে আপনার বেইমানিতে। আপনাকে এখানে আমি ডেকেছি। রাদিফ ওপরে নিজের রুমে আছে। ফোন করুন ওকে। ওয়েট, আপনার হয়ে আমি করছি বলে অয়ন জুঁইকে ছেড়ে দিয়ে নিজের ফোনটা পকেট থেকে বের করেই রাদিফকে কল লাগালো স্পিকারে রেখে। সত্যি রাদিফের কলটা ওয়েটিংয়ে দেখালো। জুঁই অয়নের ফোনে স্ক্রিনে দেখে কপাল কুঁচকে তাকিয়ে রইল অপরিচিত নাম্বার দেখে। জুঁই ভাবল হয়তো এটা রাদিফের 3য় নাম্বার হবে, আর নয়তো জুঁইয়ের কাছে রাদিফের আরও 2টা নাম্বার আছে যেগুলো দিয়ে ওরা কথা বলে, যদিও নাম্বারগুলো জুঁইয়ের মুখস্থ করা আছে। অয়ন রাদিফের ওয়েটিং নাম্বারটা দেখল। জুঁইয়ের বুকটা হঠাৎই ধুক করে উঠল অজানা ভয়। মনে মনে আল্লাহর কাছে অসংখ্য দোয়া করল যেন অয়নের কথাগুলো মিথ্যে হয়। রাদিফ যেন জুঁইকে ছাড়া অন্য কোনো নারীতে জড়িত না থাকে। এর মধ্যে রাদিফ অয়নের কলটা রিসিভ করে উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ অয়ন ভাই বলো। রাগান্বিত অয়ন কথা পেঁচালো না রাদিফের সঙ্গে। এমনি অয়নের রাগে শরীর কাঁপছে। সে জানে রাদিফ কার সাথে কথা বলছিল। তারপরও জুঁইকে শোনানোর জন্য অয়ন রাদিফকে প্রশ্ন করার মতন করে বলল, এত রাতে তোর ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বলছিলি? রাহার সাথে ভাই। কেন, কিছু হয়েছে? কিছু বলবে? রাহার সাথে তোর বছরের রিলেশনশিপ জানি রাদিফ? 3 বছরের ভাই। তুমি তো জানোই, তাহলে আবার প্রশ্ন করছো কেন? অয়ন এবার কথা না ঘুরিয়ে সরাসরি রাদিফকে জুঁইয়ের ব্যাপারে জানতে চেয়ে বলল, তাহলে জুঁইয়ের সাথে কি চলে তোর? ওর সঙ্গে কেন কথা বলিস? কয়টা লাগে তোর? বেয়াদব হয়েছিস? কি বলো ভাই? আমি আবার কার সাথে কথা বলবো? জুঁইকে আবার? আমি রাহাকে ছাড়া আর কারোর সাথে কথা বলি না।
রাদিফের কথায় অয়নের অতি রাগে দাঁত পিষল। এদিকে জুই অয়নকে অস্বীকার করছে, অন্যদিকে রাদিফ জুইকে অস্বীকার করছে। দুটাই মিথ্যাবাদী। অয়ন দাঁতে দাঁত চেপে বলল, রাদিফ মিথ্যা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। রাহার সাথে থাকা অবস্থায় জুইয়ের সাথে কেন রিলেশনে গেলি তুই? সব কি তোদের কাছে ফান মনে হয়? মানুষের ফিলিংসের কোনো মূল্য নেই তোদের কাছে? শেষে কথাগুলো অয়ন জুইকে খোঁচা মেরে বলল। অয়নের কথায় হতবুদ্ধি হলো রাদিফ। প্রথমত জুইকে তাকেই চিনতে পারছে না রাদিফ, অথচ অয়ন ভাই রেগে যাচ্ছে ওর উপরে। রাহা ছাড়া রাদিফ সত্যি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না। তাহলে এই জুই নামে কার কথা বলছে অয়ন? রাদিফ উত্তেজিত গলায় অয়নকে বোঝাতে চেয়ে বলল, আমি সত্যি বলছি অয়ন ভাই, বিশ্বাস করো, আমার জুই নামের কারোর সাথে কোনো রিলেশন নেই। তাছাড়া জুই কে আমি তো সেটাই চিনতে পারছি না। তুমি বলো ভাই জুইকে, আগে আমাকে জুইকে চেনাও, তারপর বলছি আসলে কিছু হয়েছে কিনা। রাগে অয়ন আরো কিছু বলতে যাবে, তার আগেই পাশ থেকে জুই রাগান্বিত ভঙ্গিতে কল কেটে দেয়। অয়নের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকিয়ে জুই কটাক্ষ করে বলল, এত মিথ্যা কত সাজাবেন আপনি? কত মিথ্যা? নিজের কথা সত্যি করার জন্য আপনি কাকে ফোন দিয়েছেন? ওটা রাদিফের কণ্ঠ ছিল না। আমি ওনার সাথে 3 মাস ধরে কথা বলছি, আমি চিনি ওনার ফোনের কণ্ঠ কেমন। অয়ন রেগে জুইকে কিছু বলবে তার আগেই জুই অয়নকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে আর কিছু করতে হবে না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কথাটা বলে জুই নিজের ফোনে রাদিফ নামে সেভ করা নাম্বারটায় কল মেলাতেই মুহূর্তে অয়নের হাতের ফোনটা বেজে উঠল। অয়ন রাগে সেই কল কাটতে কাটতে বলল, আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন? কল কেটে যেতেই জুই ফোনটা কান থেকে নামিয়ে বিরক্ত নিয়ে অয়নকে শুধিয়ে পুনরায় একই নাম্বারে কল দিতে দিতে বলল, আপনাকে কেন ফোন দিতে যাব? আজব, আমি আপনার ভাইকে কল দিচ্ছি, ওনার নাম্বার এটা। আবারও অয়নের ফোনে রিং হতেই অয়ন হাত বাড়িয়ে নিজের ফোনটা জুইয়ের মুখের সামনে ধরে বলল, এই দেখুন আপনি কাকে ফোন দিচ্ছেন। জুই, নিজের প্রেমিকের নাম্বারটাও মুখস্থ রাখতে পারেন না? আমার সাথে গুলিয়ে ফেলেছেন কেন? জুই অয়নকে শক্ত গলায় কিছু বলতে গিয়েও চমকে উঠে অয়নের ফোনে নিজের নাম্বারটা জুই নামে সেভ দেখে। চমকে ওঠার মতন জুই কাঁপা কাঁপা হাতে অয়নের ফোনটা নিজের হাতে নিয়ে পাশাপাশি 2টা নাম্বার ধরে দেখে রাদিফের নামে কলটি সরাসরি অয়নের ফোনে যাচ্ছে। মুহূর্তে জুইয়ের মাথা টনটন করে উঠল ব্যথায়, সমস্ত কায়া কেঁপে উঠল অবিশ্বাসে। টলমল হাতে নিজের ফোনের কলটি কেটে দিতে অয়নের ফোনের কলও কেটে গেল মুহূর্তেই। অবিশ্বাসের মতন জুই পুনরায় একইভাবে কল মেলালো রাদিফের ফোনে। আবারও সেই কলের রিং বাজলো অয়নের ফোনে। জুইয়ের মতন করে অয়ন দেখল জুইয়ের ফোনে অয়নের নাম্বার রাদিফ নামে সেভ করা। ভেতরকার অস্থিরতা মুহূর্তে কপালে কার্নিশ বয়ে ঘাম ঝরল জুইয়ের। অবিশ্বাস্য গলায় অয়নকে শুধিয়ে বলল, রাদিফের ফোন আপনার কাছে কেন? অয়ন নিজের ফোন জুইয়ের থেকে কেড়ে নিতে নিতে বলল, আমার মতো আমার ফোনটাকেও মিথ্যা বানিয়ে দিলেন জুই। এটা আমার ফোন, রাদিফের নয়। নাম্বারটা কার? ওটাও আমার। কিন্তু আমি যে 3 মাস ধরে এই নাম্বারে কথা বলছি, তাহলে ওইটা কে ছিল? ওইটা আমি ছিলাম। নাম্বার যেহেতু আমার, কথাও আমি বলেছিলাম, কিন্তু আপনি তো
এতক্ষণ যাবৎ আমার সাথে কথা বলেও বিষয়টা অস্বীকার করে যাচ্ছেন। যেখানে রাদিফও আপনাকে অস্বীকার করলো, মন ভাঙনে জুই অয়নকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলে আবারও জুই অয়নকে শুধাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন। এটা আপনার নাম্বার কিভাবে হয়? এটা তো আপনার ভাই রাদিফের নাম্বার হওয়ার কথা। এখন কি আমার মতো করে আমার নাম্বারটাও কেউ অস্বীকার করতে চাচ্ছেন জুই? তার মানে আপনি আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ, আমি এতদিন ধরে আপনার সাথে কথা বলেছিলাম। আমি তো সেটাই বলছি, কিন্তু আপনি আমাকে অস্বীকার করছেন জুই। জুইয়ের শরীরে হঠাৎ দুর্বল হওয়ার মতন নেতিয়ে পড়ল। কোনো রকম গাড়ি ধরে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। অয়নের উদ্দেশ্যে দুর্বল গলায় বলল, আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই। আপনি আমার কলটা একটু রিসিভ করুন। অয়ন বিরক্ত চোখে জুইকে দেখল। এর মধ্যে জুই কল দিল অয়নকে। অয়ন জুইয়ের ফোনটা রিসিভ করে কানে তুলে বলল, বলুন জুই। দুজন মুখোমুখি হয়ে দাঁড়াতে কথা বলতে অয়নের কণ্ঠ সরাসরি জুইয়ের কানে বাড়ি খাচ্ছে বলে জুই অয়নকে দূরে যেতে চেয়ে বলল, আপনি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কথা বলুন। অয়ন সত্যি সত্যি দূরে দাঁড়ালো। মূলত অয়নের মাথায় আসছে না জুই এমন করছে কেন। এতদিন পর এখন আবার নতুন করে কিসের কণ্ঠ শুনবে জুই অয়নের? আপনি নতুন করে আবার কি শুনতে চাচ্ছেন জুই? অয়নের কণ্ঠে আকাশ ভেঙে পড়ার মতন জুই স্তব্ধ হলো। বুক কাঁপল, চোখের পাতাও ভিজে উঠল মুহূর্তেই। জুই ঠোঁট কামড়িয়ে কান্না আটকিয়ে বলল, তার মানে আমি রাদিফ মনে করে এতদিন আপনার সাথে কথা বলে এসেছি ডাক্তার সাহেব? আপনি ছিলেন রাদিফের নামের পেছনের ব্যক্তিটা? এটা আমার আগে কেন বলেননি আপনি? আপনি তো আমার ফিলিংস নিয়ে খেলেছেন ডাক্তার সাহেব। আমি নই, আপনি আমাকে ঠকিয়েছেন। আমার আপনাকে ঘৃণা করা উচিত। জুইয়ের কথায় হতবুদ্ধি হয়ে জুইয়ের দিকে ঘুরে তাকালো অয়ন। এবার তার মাথায়ও বাজ পড়ল মনে হয়। একে একে দুইজনের সকল ভুল ভেঙে গেল, কিন্তু নতুন ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো আবার। অয়ন জুইয়ের কথায় বুঝতে পারল জুই এতদিন অয়নকে রাদিফ মনে করে কথা বলে এসেছিল, অথচ ফোনের পিছনে যে রাদিফ নয় অয়ন ছিল সেটা অয়ন কখনো জুইকে বলেনি, আর না জুই কখনো অয়নকে তার পরিচয় নিয়ে প্রশ্ন করেছে। যদি জুই সত্যিটা জানতে চেয়ে অয়নকে প্রশ্ন করত, তাহলে অবশ্যই অয়ন সত্যিটা বলতো জুইকে। এত ভুল বোঝাবুঝি কিভাবে মেটাবে দুইজন? রাতে 4টা পেরিয়ে পৃথিবীর ভোর নামল। উজ্জ্বল আলোয় স্নিগ্ধ পরিবেশ। বসন্ত পেরিয়ে গরমের আবির্ভাব হয়েছে সেই মাসখানেক আগেই। এই ধরণীতে কাঠখড় গরমের আভাস, শরীর জ্বলার মতন উত্তাপ সূর্যের আলো। তবে সকালের পরিবেশটা নরমই হয়, শীত আর ঠান্ডাময় হয়। এমন একটা সকালে ঘুম ভাঙল মায়ার। সকাল তখন 5:07 ঘরে। খুব সকালে ঘুম ভাঙার অভ্যাস থাকলেও আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল ওর। ঘুমের মধ্যে অল্প স্বল্প নড়তে চাইতেই নিজেকে বন্দি মনে হলো কোথায়। নড়তে চেয়ে নড়তে পারল না সে। মায়া কোথায় আছে সেটা বুঝতে না পেরেই আবারও নড়ে চড়ে উঠতে চাইলে মায়ার মুখ ঠেকল কারোর গলদেশে। মায়া নিজের নাক ঘষল সেখানে। নাকে খোঁচা খোঁচা সুইয়ের মতন কিছু বিঁধল। শরীর শিরশির করল মিষ্টি ব্যথায়। নাক মুখ কুঁচকে ঘুমের মধ্যে মায়া নিজের এক হাত নাকের ব্যথিত জায়গায় ঘষতে চাইলে বুঝল সে হাতটা ওপরে তুলতে পারছে না।
মোট কথা শরীর নড়াতে পারছে না। মায়া অনুভব করলো ওর শরীর শক্ত কিছুর সাথে সাপের মতন পেঁচিয়ে আছে। মায়া ঘুমের রেশ কাটাতে না পেরে চোখ বন্ধ অবস্থায় হাতড়ে দেখতে চাইল মায়া কোথায় আছে। হাত নাড়ানোর অবস্থায় মায়া বুঝতে পারল সে কাত হয়ে শুয়ে আছে। ওর ডান হাতটা নিচে আর বাম হাতটা ওপরে। বন্দি মায়া বাম হাতটা রাখলো কিছু একটার ওপর, যেটা মায়ার শরীরকে পেঁচিয়ে শুয়ে আছে। সেটা কোনো এক জায়গা হবে মায়ার হাতটার। ঘুমের মধ্যে মায়া হাতড়ে হাতড়ে বুঝতে পারল সে বেশ শক্ত আর উষ্ণ নরমের মধ্যে কিছু একটার সাথে শুয়ে আছে। মায়া আবার হাতড়ালো। হাতড়াতে হাতড়াতে মায়ার হাতটা কারোর কোমর থেকে পিঠে গিয়ে থামলো। মায়া বুঝতে পারল সে কারোর শরীরে হাতড়াচ্ছে, কিন্তু কার? মায়া কি কোনো পুরুষের সাথে শুয়ে আছে? সর্বনাশ! মায়া চমকে ওঠার মতন তড়াৎ করে চোখ মেলে তাকালো। চোখের অন্ধকার ছাড়া তেমন কিছু দেখতে পেল না। কারোর গায়ে কড়া পারফিউমের ঘ্রাণে মায়া বুঝতে পারল সে হৃদের দুই বাহুতে আটকে। মায়া সুস্থির নিঃশ্বাস ফেলল। যাক, অন্য কোনো পুরুষের সাথে তো আর শুয়ে নেই মায়া। মায়া সুস্থির হতে পারল না মায়া এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে দেখে হৃদকে। মায়া এই রুমে কখন আসলো সেটাও জানে না। মায়ার যতটুকু মনে আছে, লাস্ট টাইম মায়া হৃদের সঙ্গে ছিল ওইরকম একটা আপত্তিকর পরিস্থিতিতে। তারপর আর কিছু মনে নেই। খুব সম্ভবত মায়া জ্ঞান হারিয়ে ফেলেছিল তারপর। তাহলে কি এই লোক মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে? সর্বনাশ! বাড়ির লোক দেখেছে সেটা? মায়াকে রাতে শ্রেয়ার রুমে না দেখে অবশ্য এতক্ষণে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে বাড়িতে। মুক্তা জুঁই নিশ্চয় ওর জন্য চিন্তা করছে। সবচেয়ে বড় কথা, মায়া নিখোঁজ হওয়ার কথাটা নিশ্চয় এতক্ষণে ওর বাড়িতেও চলে গেছে। মায়া নিজের ভাবনার ভয়ভীতি হলো। হৃদের থেকে ছাড়া পেতে চেয়ে বুঝলো ওরা দুইজন কাত হয়ে শুয়ে আছে। হৃদের দুই হাতে মায়ার পিঠ জড়িয়ে বুকে বেঁধে রেখেছে মায়াকে, যার জন্য মায়া মুখ গিয়ে হৃদের গলদেশে ঠেকেছে। আর এতক্ষণ মায়া হৃদের কোমর থেকে পিঠ পর্যন্ত হাতড়িয়েছে নিজের অবস্থান বুঝতে। মায়া হৃদের শক্ত হাতে বেড়ে পড়ে লজ্জায় সিঁটিয়ে গেল। সেই সাথে শরীর টনটন করে উঠল ব্যথায়। মায়ার দুপাও সে কখন থেকে অবশ হয়ে আছে ভারী কিছুর জন্য। মায়া পা নাড়াতে চেয়ে আবারও চমকে উঠল, কারণ হৃদ মায়ার উরু বরাবর তার এক পা তুলে দিয়ে মায়াকে কোলবালিশের মতন দুহাতে জাপটে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এবার ভীষণ লজ্জা পেল মায়া। বুকটা টিপ টিপ করল অস্থিরতায়। ও কি সারা রাত এভাবে ঘুমিয়েছিল লোকটার সাথে? ইস, কি লজ্জা! এত লজ্জায় মায়া নিশ্চয় ওর স্বামীকে আর মুখ দেখাতে পারবে না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের থেকে ছাড়া পেতে চেয়ে আস্তে করে হৃদের হাতগুলো নিজের ওপর থেকে সরালো। তারপর হৃদের ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে খুব আস্তে ধীরে নিজের উরু থেকে হৃদের ভারী পা সরিয়ে চুপচাপ খাট থেকে নামলো। গায়ের ওড়নাটা খোঁজ করতে দেখতে পেল এলোমেলো। দেখলো সেটা অবহেলায় ফ্লোরে পড়ে। মায়া কি ওড়না ছাড়া লোকটার সাথে ঘুমিয়েছিল? ইস! মায়া আবারও লজ্জায় আছড়ে পড়ে দ্রুত ফ্লোর থেকে নিজের ওড়না গায়ে জড়িয়ে
গায়ে জড়াতে জড়াতে ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। হৃদ এখনো মায়ার দিকে কাঁধ করে ঘুমিয়ে আছে। যেভাবে মায়াকে বুকে নিয়ে ঘুমিয়েছিল সেভাবেই আছে, শুধু হৃদের বুকে মায়া নেই। মায়া চোরের মতন কর্নার টেবিল হতে হৃদের ফোনটা উঠিয়ে বিনা শব্দে খালি পা টিপে রুমে থেকে বের হতে বুক চেপে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ বড় বাঁচা বেঁচে গেছে মায়া। হৃদের ঘুম থেকে ওঠার আগে মায়া পালিয়ে আসতে সক্ষম হয়েছে। মায়া বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলার মধ্যেই নাকে বাজল কড়া পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা মায়া চেনে, হৃদের শরীরের ঘ্রাণ। যতবার হৃদ মায়ার সামনে এসেছিল ঠিক ততবারই মায়া এই সুঘ্রাণটা পেয়েছিল। মায়া নিজের কাঁধে নাক বাজিয়ে শ্বাস টানতেই বুঝতে পারল হৃদের শরীরের ঘ্রাণ মায়ার শরীরে মোমো করছে। মায়া চমকে উঠল, বারবার নাক বাজিয়ে নিজের শরীর শুকল। বাপরে, মায়ার পুরো শরীরে শুধু হৃদ গন্ধ ছড়াচ্ছে। এই মুহূর্তে মায়া যদি কারোর সামনে যায় তাহলে নিশ্চয়ই ও ধরা পড়ে যাবে। সবাই বুঝে যাবে মায়া যে হৃদের সাথে রাতে ছিল। কি সাংঘাতিক ব্যাপার! লোকটার শরীরের ঘ্রাণটা কেমন মায়াকে টানছে। মায়া ভীতু চোখে আশেপাশে তাকালো। চারপাশটা কেমন অচেনা অপরিচিত ঠেকল। এটা ফাহাদের বাড়ি নয়, সেটা চট করে বুঝে গেল মায়া। তাহলে মায়াকে এই লোক কোথায় নিয়ে এসেছে? এটা কার বাড়ি? মায়ার জানামতে এটা খানবাড়িও নয়, কারণ মায়া খানবাড়িতেও গিয়েছিল 2 বার। ওর চেনা আছে খানবাড়ি। তাহলে এটা কোথায়? কে থাকে এখানে? নিজের চিন্তা ভাবনার মাঝে মায়া ভয় পেল না, বরং নির্ভয়ে থাকলো হৃদের পাশে আছে বলে। তবে কৌতূহল হয়ে চারপাশটা দেখতে দেখতে সামনে এগোলো। করিডোরের সামনে মায়া দেখতে পেল একটা লম্বা সিঁড়ি নিচে ড্রয়িং রুম অব্দি গিয়েছে। নিচে গেল না, বরং সেই সিঁড়ির মাথায় বসলো। কার না কার বাড়ি, মায়া যদি কৌতূহল নিয়ে নিচে অব্দি যায় তাহলে নিশ্চয়ই কারো না কারোর সামনে পড়ে যাবে সে। তখন হবে আরেক বিপদ। অপরিচিত দেখে যদি মায়াকে জিজ্ঞাসা করে সে কে, কার সাথে এই বাড়িতে এসেছে, রাতে কোথায় ছিল, তখন মায়া কি বলবে? মায়ের কাছে তো এসবের উত্তর নেই। আবার মায়া হৃদের ভয়ে রুমেও যেতে পারছে না বলে ও এখানেই বসে থাকবে বলে ঠিক করলো। হাতের ফোনটা লক খুলতেই মায়ার মাথায় দুষ্টু বুদ্ধি আঁটল। মায়ার জামাই তো আর জানে না মায়া যে ওদের সম্পর্কে অবগত। তাহলে এই বিষয়ে লোকটা একটু হেনস্থ করলে কেমন হবে? অবশ্য দারুণ হবে। মায়াকে এই লোক কম নাকে দড়ি দিয়ে ঘোরায়নি। সামনে থেকেও মায়ের কাছে নিজের পরিচয় না দিয়ে শুধু ওকে হেনস্থ করেছে। এবার মায়ার পালা। মায়াও এই লোককে এবার আচ্ছা মতন জব্দ করবে বলে ঠিক করলো। হাতের ফোনটায় হৃদকে কল দিতেই হৃদ সেই কল রিসিভ করে বেশ কিছুক্ষণ পর মায়া হৃদকে কল রিসিভ করতে দেখে চট করে কান্না করার মতন নাক টেনে বলল, হ্যালো। হৃদ ঘুম জড়ানো কণ্ঠে উত্তর করল, হৃদের মাতাল কণ্ঠে মায়ার বুকটা ধুক করে উঠল। বাপরে, এই লোকটার সবকিছুই মারাত্মক। মায়া তো ঘায়েল হতে হতে না জানি এবার হার্টের সমস্যা হয়ে যায় ওর। হৃদের কণ্ঠে মায়া এক মুহূর্তের জন্য নিজের অভিনয়ের কথা ভুলে গেল। পর মুহূর্তে ঠিকই মনে পড়ল সে এখন অভিনেত্রী। হৃদকে জব্দ করতে চেয়ে আবারও নাক টেনে কাঁদার মতন করে বলল, হ্যালো শুনছেন? আমি না আপনাকে ঠকিয়েছি। আমার বড় আপুর
আপুর ভাসুর হৃদ খান আমার সাথে রাতে ঘুমিয়েছে, এখন আমি আর আপনার বউ না। মায়ের কথায় চট করে হৃদের ঘুমের রেশ কেটে গেল। ফোনটা কানে নিয়েই মাথা উঁচিয়ে তাকালো নিজের পাশে। সে একাই বিছানায় শুয়ে। মায়াকে নিজের বিছানায় দেখতে না পেয়ে বুঝলো বেয়াদব বউটা তাকে ঘুমের মধ্যেই রেখে পালিয়েছে। হয়তো আশেপাশে কোথাও থেকে হৃদকে কল করে তার নামে বিচার দিচ্ছে। হৃদও দমে যাওয়ার পাবলিক না। বোকা বউটা তো আর জানে না তার স্বামীকে দমানো দায়। হৃদ কাঠ হওয়া থেকে সেইভাবে উপর হয়ে বালিশে মাথা রাখতে রাখতে বলল, সমস্যা নাই বউ। হৃদ খান আমার বউয়ের সাথে ঘুমিয়েছে, আমি ওর বউয়ের সাথে ঘুমাবো, তাহলে হিসাব বরাবর। আমার বউয়ের সাথে ঘুমানোর শোধ আমি ওর বউয়ের সাথে ঘুমিয়ে তুলব। হৃদের কথায় মায়া চট করে কল কেটে থতমত খেয়ে বসলো। হৃদকে জব্দ করতে চেয়ে যেন ও নিজেই জব্দ হয়ে গেল। এই ধুরন্ত লোককে মায়া আদৌ জীবনে জব্দ করতে পারবে বলে মনে হয় না। মায়া একটা কথা বললে এই লোক মায়াকে আরো ওর নিজের কথায় ফাঁসিয়ে দেয়। এই যেমন এখন দিল। হৃদ খান আর ফোনের ওপাশের ব্যক্তির বউ তো মায়া নিজেই। দুটো মানুষই তো এক। ফোনের লোকটা যদি হৃদ খানের বউয়ের সাথে ঘুমিয়ে শোধ তুলতে চায়, তাহলে সে মায়ার সাথে আবার ঘুমাবে। ঘুরে ফিরে মায়ার কথাই ফাঁসিয়ে দিল। মায়া নিজেকে নিয়ে বড্ড আফসোস করল। সে একটু চালাক হতে পারলে হয়তো কোনো না কোনো ভাবে নিজের স্বামীরকেও কথার জালে ফাঁসাতে পারত। মায়ার যা বুদ্ধি, সে ইহজন্মে এই লোককে আর না এই লোককে কখনো জব্দ করতে পারবে। আহা, মায়ার আরো একটা নতুন আফসোস যোগ হলো নিজের স্বামী চতুর বলে।